আসসালামু আলাইকুম দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খালেদা জিয়াকে নিয়ে খুব একটি কথার চর্চা হচ্ছে এখন। খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন, আপসহীন। উনি একবার যেটা বলেছেন তো বলেছেন, দ্যাটস ইট, একেবারে মিলিটারি অর্ডারের মতো, এটা মানতেই হবে। বিএনপির অনেক নেতারা এটা ছড়াচ্ছেন আরো বেশি বেশি করে, যে আপসহীন নেত্রী। আমি এটার সাথে অ্যাগ্রি করি না। খালেদা জিয়া আপসহীন ছিলেন স্বৈরাচার এরশাদের বিভিন্ন ডিমান্ডের ব্যাপারে, পাতানো ইলেকশনের ব্যাপারে, তারপরে তার ক্ষমতা থাকার ব্যাপারে, গণতন্ত্রের লড়াইয়ে উনি ওই সময় আপসহীন ছিলেন। উনি নির্বাচনে যান নাই, এর জন্য উনি সবার প্রশংসা অর্জন করেছিলেন, আমাদের সমর্থন পেয়েছিলেন, ছাত্র জনতা ওনার পাশে ছিল বেশি। ঠিক আছে, একটা নির্দিষ্ট ইস্যুতে আপসহীন হওয়া যায়, কিন্তু তিনি সকল বিষয়ে আপসহীন ছিলেন, বা একজন নেত্রীর সকল বিষয়ে আপসহীন থাকতে হবে এরকম যেন একটি ভাবধারা দেখানো হচ্ছে, এটা মোটেই কোনো শুভকর বিষয় নয়। এটা কোনো ভালো মেসেজ দেয় না। যখন আপনি বিপ্লবী হবেন, আপনি একটি নির্দিষ্ট টার্গেটে থাকেন, যে আপনি টার্গেটটা অর্জন করবেন, সেই টার্গেটের ব্যাপারে আপনি আপসহীন হবেন। যেমন বাংলাদেশের মুক্তির ব্যাপারে বঙ্গবন্ধু আপসহীন ছিলেন। জিয়াউর রহমান উনি আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন, উনি যুদ্ধ করেছেন, উনি আপোষ করেন নাই সেই পাকিস্তানি বাহিনীর সাথে। ঠিক আছে, এরপর খালেদা জিয়া উনি এর সাথে সাথে গদি ছাড়ার ব্যাপারে, এরশাদকে গদি ছাড়তে হবে এই ব্যাপারে উনি কোন রকম আপোষ করেন নাই, তার আন্ডারে নির্বাচনেও যান নাই, আপসহীন একটা নির্দিষ্ট ইস্যুতে। কিন্তু এমন ভাবে এখন প্রচার করা হচ্ছে যে খালেদা জিয়া সব বিষয়ে আপসহীন ছিলেন এবং এইটাই হচ্ছে একেবারে রাইট পন্থা। দিস ইজ রং। খালেদা জিয়া আপোষ করেছিলেন, শেখ হাসিনা আপোষ করেছিলেন, জিয়াউর রহমানও আপোষ করেছিলেন, এমনকি বঙ্গবন্ধুও আপোষ করেছিলেন। যখন কেউ দেশের নেতা হবে, রাষ্ট্রনায়ক হবে, তাকে আপোষ করতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, শান্তির স্বার্থে, প্রগতির স্বার্থে আপোষ করতে হবে। অনেক সময় বাংলায় একটি কথা আছে, অনুরোধের ঢেকি করতে হয়, কিন্তু আবার এও আছে যে বিপদে পড়লে আপনাকে দেশকে রক্ষা করাই হবে সবচেয়ে মূল টার্গেট। যেমন ধরুন, শুরু করা যাক বঙ্গবন্ধুকে দিয়ে। বঙ্গবন্ধু আপোষ করেছিলেন। কখন করেছিলেন? যখন মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশ স্বাধীনতার পরে নতুন নব্য স্বাধীন বাংলাদেশ একটি ভালনারেবল অবস্থায় ছিল, তখন বঙ্গবন্ধু আপোষ করেছিলেন, ওআইসিতে গিয়েছিলেন। ওআইসিতে উনি গিয়ে, সেই পাকিস্তানে গিয়ে উনি সেই খুনি টিক্কা খানের সঙ্গে কিন্তু হ্যান্ডশেক করেছিলেন। অত্যন্ত মনে ব্যথা নিয়ে, মনে ক্রোধ নিয়ে উনি কিন্তু হ্যান্ডশেক করেছিলেন এয়ারপোর্টে। ছবিটি দেখেছেন, নাহলে একটু সার্চ করেন যে বঙ্গবন্ধু আর মুজিব শেকস হ্যান্ড উইথ টিক্কা খান, ছবিটা পেয়ে যাবেন। যে বঙ্গবন্ধু টিক্কা খানের মতো খুনির সাথে হ্যান্ডশেক করেছিলেন দেশের স্বার্থে। মুসলিম বিশ্ব আমাদেরকে এক ঘরে করে ফেলেছিল, আমরা কোন রকম সাহায্য পাচ্ছিলাম না, মুসলিম বিশ্ব থেকে আমরা কোন রকম স্বীকৃতি পাচ্ছিলাম না, এমনকি সৌদি আরবও বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত আমাদেরকে স্বীকৃতি দেয়নি। আমরা 73-74 দুর্ভিক্ষে ভুগছিলাম। তাই বাংলাদেশকে মুসলিম বিশ্বে অ্যাকসেপ্টেবল করার জন্য বঙ্গবন্ধু নিজের জেদ, অন্তরের জেদ ভুলেও উনি কিন্তু ওই যে ভুট্টোকে উনি দেশে আসতে দিয়েছিলেন, তখন ভুট্টোর বিরুদ্ধে অনেক স্লোগান হচ্ছিল বাংলাদেশে, তারপরে উনি ভুট্টোকে আসতে দিয়েছিলেন। তোফায়েল আহমেদ ভুট্টোকে নিয়ে সেই শহীদের স্মৃতিসৌধে গিয়েছিল। এছাড়াও ওই যে বললাম, পাকিস্তানে গিয়েও উনি টিক্কাখানায় হ্যান্ডশেক করেছিলেন। আপোষ করতে হয়েছিল দেশের স্বার্থে। ওই যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, কে বলেছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিও কিন্তু আপোষ করেছিলেন। টিএসসিতে একটি ছবি পাবেন যে যখন জামাতকে রাজনীতি করতে দেওয়া হলো, তখন ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে এই নরখুনি স্বাধীনতা বিরোধী গোলাম আজমের সাথে উনি খুব মুখটা একেবারে রাগ ভাব নিয়েও উনি কিন্তু হ্যান্ডশেক করেছিলেন। কার সাথে? গোলাম আজমের সাথে। যেই গোলাম আজমকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি পেতেন তা তাকে গুলি করে দিতেন। সেই গোলাম আজমের সঙ্গে উনি হ্যান্ডশেক করেছিলেন। কারণ কি?
কারণ গোলাম আজম ওই মধ্যপ্রাচ্যে ঘোরাঘুরি করে এবং এবং ব্রিটেনে ঘোরাঘুরি করে, যে ব্রিটেনে অনেক যুদ্ধাপরাধী আশ্রয় নিয়ে এখনো আছে, সেই ব্রিটেন এবং পশ্চিমা বিশ্ব সহ মুসলিম বিশ্বের অনুমতি, যেটাকে বলে আপনার সাহায্য পাওয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য, রেকগনিশন পাওয়ার জন্য, এবং মুসলিম বিশ্বে, আরব বিশ্বে বাংলাদেশিদের লেবার মার্কেট ওপেন করার জন্য উনি এই গোলাম আজমের সাথে হ্যান্ডশেক করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন। কারণ বহুদলীয় গণতন্ত্র না আনলে এই জামাতের লোকরা তখন টেররিজম করত। তাই উনি ওই গোলাম আজমের সঙ্গে পর্যন্ত হ্যান্ডশেক করেছিলেন। কম্প্রোমাইজ করতে হয়েছে, আপোষ করতে হয়েছে। বঙ্গবন্ধু যখন বাকশাল করেছিলেন, উনি কিন্তু অগণতান্ত্রিক দলগুলোকে নিষিদ্ধ করেছিলেন। গণতান্ত্রিক দল একটাও ছিল না, জাসদ ফাসদ এগুলি কোন গণতান্ত্রিক দল ছিল না, ওরা গণতন্ত্রে বিশ্বাসও করতো না। কিন্তু তারপরে উনি কিন্তু নিজের আওয়ামী লীগ দলকে উনি নিষিদ্ধ করেছিলেন। সকল দলকে করে উনি বাকশাল কায়েম করেছিলেন এবং সেই বাকশালের আলটিমেটলি এটা কিন্তু কোনো পার্মানেন্ট উদ্দেশ্য ওনার ছিল না, এটা একটা ন্যাশনাল গভর্নমেন্টের মতো ছিল। এরপর আলটিমেটলি গণতন্ত্রের দিকে উনি এগুতেন। যাই হোক, তারপরে ওনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকেও রাজনীতিতে ফিরে এনেছিলেন, ওই যে আপোষ করতে হয়েছে। এরপর আসেন আপনি শেখ হাসিনা। শেখ হাসিনা আপোষ করেছিলেন। এই যে বঙ্গবন্ধু হত্যার পর ইনু কিন্তু বেজায় খুশি হয়েছিল। বিদেশি সংবাদ মাধ্যমে সে বঙ্গবন্ধু যথেষ্ট সমালোচনা করেছিল এবং যে ইনু স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে অনেক জ্বালিয়েছিল, সেই ইনুকে সাথে নিয়ে উনি রাজনীতি করেছিলেন। কারণ কি? মৌলবাদীদের ঠেকানোর জন্য, এটা ওনার মেন টার্গেট ছিল। এরপর খালেদা জিয়ার বিরুদ্ধেও উনি কিন্তু এই জামাতিদের সাথে রেখেছিলেন। আপোষ করতে হয়, এইটাই রাজনীতি। রাজনীতিতে সবসময় আপোষহীন হলে হয় না। খালেদা জিয়াও রাজনীতিতে উনি আপোষ করেছেন, কে বলে করেননি? উনি স্বাধীনতা বিরোধী যেই জামাতিদেরকে উনি দেখতে পারতেন না, যার স্বামী কিনা মুক্তিযোদ্ধা ছিল, সেই জামাতের সাথে কিন্তু উনি জোট করেছিলেন। করেন নাই? কে বলেছে আপোষহীন ছিলেন না? উনি আপোষ করেছেন। করতে হয়, রাজনীতিতে করতে হয়, ঘাটতেরামি করতে হয় না। এই জামাত মানুষের ভালোবাসা কেন পায় না অধিকাংশ মানুষের? কারণ ৭১ সালের ব্যাপারে তারা উনিয়ে বিনিয়ে ফিনিয়ে তারা ওই তাদের যুদ্ধাপরাধীদের ব্যাপারে তারা আপোষ করতে চায় না। তারা বলতে চায় না স্পষ্ট যে তারা মতিউর রহমান নিজামী, গোলাম আজম এরা সবাই মানুষদেরকে খুন করার বাহিনী তৈরি করেছিল, স্বাধীনতার বিরুদ্ধে ছিল। স্পষ্ট করে তারা বলে না, ইনিয়ে বিনিয়ে সিনিয়ে। এর জন্য এই দলটি সাধারণ মানুষের ভালোবাসা পায় না। পায় যারা ইতিহাস জানে না তাদের, এই ইল্লু পিঙ্কুদের পায়। আমরা যারা পড়াশোনা করি, আমরা যারা ইতিহাস ঘাঁটি, তাদের ভালোবাসা পায় না। তাই আপোষহীন বিষয়টা বাদ দিয়ে দেন, আপোষ করতে হয়। বিপ্লব হিসাবে না করলে হয়। এবং আমার মতো আমরা যারা বিপ্লবী, আমরা রাজনীতি কেন করতে চাই না? কারণ রাজনীতি করতে গেলে ভাই আপোষ করতে হয়। এটা পারি না, কোন দলকে ছাড় দিতে পারি না, কোন নেতাকেই ছাড় দিতে পারি না। ভুল করলে নিজের দলের নেতাকেও সমালোচনা করি, নিজের দলকেও সমালোচনা করি, আপোষ করতে পারি না। এর জন্য রাজনীতিবিদ হলে আপোষ করতে হয়। আমাদের মতো বিপ্লবীদের জন্য আপোষ করতে পারে না বলেই রাজনীতিতে আসার আগে 10 বার চিন্তা করি। 2025কে পেছনে ফেলে আমরা নতুন বছরে পা রেখেছি। 2026 সালের এই সূচনা লগ্নে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার দর্শক। বাংলাদেশের রাজনীতিতেও নতুন নতুন ঘটনা প্রবাহের আলামত আমরা দেখতে পাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং মৃত্যুর পর যে রাজনীতি নতুনভাবে আবর্তিত হচ্ছে, সেখানে আমরা নতুন অনেক ঘটনা প্রবাহের ইঙ্গিত দেখতে পাচ্ছি। সেগুলো নিয়ে আলাদা আলাদা আলোচনার দাবি রাখে। আজকে আমি আসলে কথা বলবো নির্বাচন নিয়ে। আমরা জানি বিশ্বের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনটির দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুসারে সেরা নির্বাচনটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে সেই নির্বাচনের নানা কার্যক্রম শুরু হয়েছে। আজকে বছরের প্রথম দিনের পত্রপত্রিকায় তেমন না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার শীর্ষে যে বিষয়টি ছিল সেটি হলো বিভিন্ন প্রার্থী, বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দ নির্বাচনী হলফনামায় যে তথ্য ঘোষণা করেছেন, সেই তথ্য নিয়ে বেশ মুখরোচক আলাপ আলোচনা হচ্ছে। একই সঙ্গে মিস্টার তারেক রহমান এবং জামাতের নেতা শফিকুর রহমান দুজনেরই নির্বাচনী যে হলফনামার যেসব তথ্যপত্র সেগুলো পত্রপত্রিকায় এসেছে। সেই বিষয়গুলো নিয়ে আমার নিজস্ব কিছু ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই যে নির্বাচনী বিশ্বের
মানে ইতিহাসের সেরা নির্বাচনটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত যেসব কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে মানে নির্বাচনের প্রস্তুতিমূলক যেসব কর্মকাণ্ড চলছে, সেখানে সেরা, দ্য বেস্ট কি কি লক্ষণ আমরা দেখতে পেয়েছি? আমরা জানি যে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, প্রার্থী তারা নমিনেশন পেপারও জমা দিয়ে ফেলেছে। কিন্তু এই যে প্রার্থী তালিকা চূড়ান্তকরণ, সেই চূড়ান্তকরণের ক্ষেত্রে আমরা কি কোনো ধরনের ট্রান্সপারেন্সি দেখেছি? আমরা কি জানি যে কারা কারা প্রার্থী হয়েছিলেন, দলগুলো কিভাবে, কিসের ভিত্তিতে কাকে নমিনেশন দিয়েছে? আমরা একসময় জানতাম যে নমিনেশন পেপার সাবমিটের সময় একেবারে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে অফিস ঢাকার বা বিভিন্ন এলাকায় এক ধরনের উৎসব মুখরতা শুরু হয়। প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মানে যেখানে নির্বাচনী বোর্ড বসে সেখানে তারা এসে হাজির হন, সেখানে তারা ইন্টারভিউ দেন, পত্রপত্রিকায় দিনের পর দিন সেগুলো নিয়ে লেখালেখি হতে থাকে। তারপর সেখান থেকে প্রার্থী একজনকে দল সিলেক্ট করে ঘোষণা দেয়। কিন্তু এবার আমরা কিন্তু সেই ধরনের কোনো তৎপরতা দেখিনি। আমরা শুধু জেনেছি পার্টি ঘোষণা দিয়ে দিয়েছে কোন এলাকায় কাকে নমিনেশন দেওয়া হলো, এবং এই যে নমিনেশন চূড়ান্ত করা হলো কি প্রক্রিয়ায়, কি কি তার কাছে জানতে চাওয়া হয়েছিল, অন্য প্রার্থীদের কিসের ভিত্তিতে কাকে রেখে কাকে বাদ দেওয়া হলো, প্রক্রিয়াটা কি ছিল, সেই বিষয়গুলো আমরা জানি না। এবং সম্ভবত এই কারণেই এটি হচ্ছে একটি সারা নির্বাচনের প্রস্তুতি। কারণ সাধারণ নির্বাচনে আমরা জেনে যাই প্রার্থীদের কারা কারা বোর্ডের সামনে যাচ্ছে, বোর্ড তাদের ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু সারা নির্বাচনে উপর থেকে ওহি নাজিলের মতো করে প্রার্থী তালিকা নাজিল হয়ে যায়, এবার যেমনটি হয়েছে। যাই হোক, সেগুলো রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাপার, এমনটি হয়তো অনেকে বলার চেষ্টা করবেন। কিন্তু তারা যেহেতু আমাদের প্রতিনিধি হবেন, জনগণের প্রতিনিধি হবেন, ফলে তারা কি প্রক্রিয়ায় প্রার্থী হচ্ছেন, প্রতিনিধিত্বের দাবি করছেন, সেই প্রক্রিয়াটি সম্পর্কে একটি ট্রান্সপারেন্ট একটি বক্তব্য থাকা দরকার বলে আমি মনে করি। যাই হোক, এবার আসি এই যে হলফনামায়। এটি একটি বাধ্যতামূলক বিষয়। 10টি তথ্য নির্বাচনী হলফনামায় নির্বাচন কমিশনে ঘোষণা করতে হয়। আবার নির্বাচন কমিশন সেগুলো তাদের ওয়েবসাইটে দিয়ে রাখে। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে যখনই এই নির্বাচনী হলফনামা, একবার তো এমন হয়েছে যে হলফনামা সেখানে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, তারপর সেটি ধরে যখন পত্রপত্রিকাগুলো সম্পদের হিসাব নিকাশ নিয়ে বিশ্লেষণমূলক রিপোর্ট করতে শুরু করেছে, তখন আবার সেগুলো ডাউন করে ফেলা হয়েছে, সেগুলো নিয়ে আবার তুমুল রিয়াকশন দেখানো হয়েছে। একবার তো সরকারের আওয়ামী লীগের সময় মিস্টার হাসান মাহমুদ প্রথম আলোকে একবার একটা উকিল নোটিশও পাঠিয়ে দিয়েছিলেন, অথচ সেই রিপোর্টটি ছিল তিনি যা ঘোষণা করেছেন হলফনামায়, সেটি ওয়েবসাইট থেকে নামিয়ে প্রথম আলো রিপোর্টার অ্যানালাইসিস করে সেগুলো জনগণের সামনে তুলে ধরেছেন। এখন তিনি যেটি নির্বাচন কমিশনকে জানাতে পেরেছেন, সেটি যখন পত্রিকা জনগণের সামনে তুলে ধরেছে, তখন তার মনে হয়েছে এটি তার সম্মানহানি ঘটিয়েছে, তিনি একেবারে আদালতের শরণাপন্ন হওয়ার মতো অবস্থা চলে গেছেন। যাই হোক, এইবারেও যারা হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করেছে, সেখান থেকে প্লাস বিভিন্ন এলাকায় যারা আঞ্চলিক পর্যায়ে যারা জমা দিয়েছেন সেখান থেকে তথ্যপত্র নিয়ে বেশ কয়েকটি, বিশেষ করে বাংলাদেশ প্রতিবেদনে এনসিপি নেতাদের যে সম্পদের বিবরণী তারা দেখিয়েছেন, তা নিয়ে একটি বেশ চমৎকার রিপোর্ট করেছে। প্রথম আলোকে দেখলাম যে দুই প্রধান নেতা তারেক রহমান এবং শফিকুর রহমানের যেই হলফনামা সেটি নিয়ে তারা বিশ্লেষণ বলবো না, বাট তথ্যগুলো তারা তুলে ধরেছেন। ঠিক সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমাদের রাজনৈতিক নেতারা যারা দেশ পরিচালনা করবেন, জনগণের প্রতিনিধি হতে চান, তারা এই যে হলফনামায় যেসব তথ্য উপস্থাপন করেছেন, ঘোষণা করেছেন, তার কতটা সঠিক, সেটি কি তাদের অ্যাকচুয়াল অবস্থা, এই তথ্যগুলো কি একেবারেই সত্য তথ্য, আমি জানি না। কিন্তু কেউ সেগুলোকে বিশ্বাস করতে চাইছে না বলেই সেগুলো নিয়ে ট্রল হচ্ছে। দেখুন, এনসিপি নেতাদের কথা যদি বলি, মাত্র 1 থেকে 1.5 বছর আগেও আমরা যাদেরকে জানতাম যে তারা ছাত্র, আমরা শুনতাম পত্রপত্রিকায় তাদের সেই স্ট্রাগলের কাহিনীও তো ছাপা হয়েছিল, যে কাদের বাড়িতে, কার কোনো একজনের বাড়িতে পুরনো সেই ভাঙ্গা একটি বাড়ি, কারা টিউশনি করে করে সংসার পড়াশোনার খরচ যোগায়, সেই তারা এখন কেউ কনসালটেন্ট, পরামর্শক, ব্যবসায়ী, লাখ লাখ টাকা তাদের ইনকাম। 1 বছরের ব্যবসায়, এমনকি একজন শিক্ষানবিশ আইনজীবী, তারও এরকম লাখ লাখ টাকার ইনকাম।
কিভাবে সম্ভব? এটি কি বিশ্বাসযোগ্য? আবার তারা আয়করও দিয়েছেন বলে সেখানে উল্লেখ করেছেন। মানে এই এই জিনিসগুলো মানুষের মনে খুবই প্রশ্ন জেগেছে, মানুষের মনে কৌতূহল জেগেছে যে তারা কি সত্য বলছেন। আবার এই যে আওয়ামী লীগের শাসনামলে আমরা যখন দেখতাম যে এই হলফনামা জমা দেওয়ার পর সেগুলোকে ধরে তথ্য আগের বছর কি ছিল, বর্তমানে কি আছে, বেড়েছে কমেছে, যে বিশ্লেষণমূলক প্রতিবেদনগুলো ছাপা হতো, এখন কি সেগুলো ছাপা হবে? আমি জানি না। আমরা জানি যে বর্তমানে ঢাকার মিডিয়া বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যে শোক বিহ্বল অবস্থার মধ্যে তারা পতিত হয়েছে, এখন তারা সেই শোক প্রকাশের মধ্যে আছেন। তাদের এই শোক বিহ্বলতা কাটিয়ে ওঠার পর তারা এই হলফ নামাগুলোর দিকে তারা নজর দিবেন কিনা, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন কিনা যে ছাত্র থেকে এই 1 বছরের বা 1.5 বছরের সময়ের মধ্যে এই ছাত্ররা যারা টিউশনি করে চলতেন, যাদের কষ্ট করে চলতে হতো, তারা এত টাকার মালিক, এত সম্পদের মালিক কিভাবে হলেন? এবং যারা ব্যবসায়ী, যারা পরামর্শক, যারা বলছেন যাদের ব্যবসার বা পরামর্শর এই যে বিজনেসটা, সেই বিজনেসের তাদের সাফল্যের নেপথ্যে কি? আমার তো মনে হয়েছে যে এদেরকে এরা এক একজন মোটিভেশনাল একটা এক্সাম্পল হিসেবে আমাদের তরুণ সমাজের সামনে দৃষ্টান্ত হয়ে থাকতে পারে, যে তারা মাত্র 1 বছরের ব্যবসায় এইভাবে ফুলে ফেপে এত টাকার মালিক তারা হয়ে উঠেছেন। কিভাবে হয়ে উঠেছেন? দর্শক, আমি তারেক রহমানের যে হলফ নাম্বার বিবরণটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে সেটি আমি সেখানে দেখছিলাম। সেখানে বলা হয়েছে 2025-26 কর বর্ষে তিনি 6,76,000 টাকা আয় করেছেন এবং তার আয়ের উৎস মূলত ব্যাংকে রাখা স্থায়ী আমানত ও শেয়ার। আমরা জানি যে মিস্টার তারেক রহমান লন্ডনেই থাকেন, তিনি মাত্র লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। এখন এই যে তার স্থায়ী আমানত এবং শেয়ার, তার মানে তিনি শেয়ার ব্যবসা করেন। তার এই শেয়ার ব্যবসাটাকে লন্ডনের স্টক এক্সচেঞ্জে নাকি ঢাকার স্টক এক্সচেঞ্জে, সেই তথ্যটি কিন্তু জানার আগ্রহ আমার তৈরি হয়েছে। আমার ধারণা আপনাদেরও তৈরি হয়ে থাকতে পারে, মনে মনে এই প্রশ্নটা জাগতে পারে। এবং তিনি যে ব্যাংকে স্থায়ী আমানত রেখেছেন, সেই স্থায়ী আমানত কি বাংলাদেশের ব্যাংকে রেখেছেন নাকি লন্ডনের ব্যাংকে রেখেছেন? দর্শক, আমরা যারা বাইরে থাকি, কানাডা, আমেরিকা, লন্ডন, যেখানে বলি না কেন, এইসব দেশে ব্যাংকে যে স্থায়ী ফিক্সড ডিপোজিট যেটা রাখা হয় একেবারে নামমাত্র মূল্যে সেখানে ইন্টারেস্ট দেওয়া হয় না বলে চলে। কারণ তারা কেউ টাকা ব্যাংকে এভাবে জমে রাখুক সেটাকে খুব বেশি উৎসাহিত করে না। তারা বরং চায় যেগুলো নানা জায়গায় ইনভেস্টমেন্ট হোক। এখন যেহেতু বলা হয়েছে যে স্থায়ী আমানত, তার মানে ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট একেবারে নমিনাল। ফলে এই প্রশ্নটি কোথাও যদি ব্যাখ্যা থাকতো যে তারেক রহমান এই যে তার প্রায় ব্যাংকে জমা ও নগদ অর্থের পরিমাণ 66,55,000 টাকার কথা বলা হয়েছে, 66,55,000 টাকা। এই টাকাটা কি বাংলাদেশের ব্যাংকে নাকি লন্ডনের ব্যাংকে? লন্ডনের ব্যাংকে হলে তো পাউন্ডের হিসাবে আরো অনেক কমে যাবে। ফলে এই বিষয়গুলো আমার মনে হয় পরিষ্কার থাকার দরকার ছিল। আবার বাংলাদেশে হলে তিনি তো 17 বছর ধরে বাংলাদেশে নাই, তাহলে কি এই টাকাগুলোর কৃষি 17 বছরের আগে যখন তারা ক্ষমতায় ছিলেন সেই সময় ব্যাংকে রাখা হয়েছিল? এই গত 17 বছর ধরে এগুলো ব্যাংকে ছিল? মানে এরকম প্রাসঙ্গিক অনেকগুলো প্রশ্ন আমাদের মনে এসেছে। আমার মনে হয় যে এগুলো বিএনপির পক্ষ থেকে কিংবা তারেক রহমানের পক্ষ থেকে ব্যাখ্যা করলে এক ধরনের একটা আমরা ট্রান্সপারেন্সি ফিল করতাম, বা তিনি অনেক বছর বিদেশে থেকে পশ্চিমা সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত হয়ে যে নতুন কিছু রাজনীতিতে নিয়ে আসতে চাইছেন বলে আমরা ভাবছি, তার সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ হতো বলে আমার কাছে মনে হয়। আমরা জামাতে ইসলামের আমির শফিকুর রহমান, তিনি বলছেন যে তিনি পেশায় একজন চিকিৎসক। ইন্টারেস্টিং। তিনি কোথায় চিকিৎসক সেই বিষয়গুলো আমার জানার আগ্রহ আছে, যে তিনি প্র্যাকটিস করেন কিনা, কোথায় প্র্যাকটিস করেন, কত ঘন্টা প্র্যাকটিস করেন, এই বিষয়গুলো। তারও প্রায় 60,76,000 টাকা তার নগদ আছে, গুড। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে 4,90,000। তাহলে এই যে 60 লাখ টাকা সেটা তার ক্যাশ, মানে তার একদম হাতে আছে। সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং যে ক্যাশ টাকা, এত টাকা তিনি ক্যাশ কেন রেখেছেন, সেই প্রশ্ন একটি আসতেও পারে। তার বাৎসরিক আয়ের কথা বলা হয়েছে 3,60,000 টাকা মাত্র। এটি আচ্ছা, এই টাকাটা হচ্ছে তার কৃষি ও দান, লোকজন তাকে দান করেছে এবং কৃষি হিসাবে তিনি পেয়েছেন। ফলে এই যে জায়গাগুলোতে তার আমার কাছে মনে হয়েছে যে আরো বেশি কিছু মানে পরিষ্কার থাকতে পারতো, আরো একটু ট্রান্সপারেন্ট হতে পারতো। এখন প্রত্যেকেরই ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা বলছেন যে তারা একটা আয়কর দিয়েছেন। এখন সেই আয়কর যে দিয়েছেন সেই আয়করের তথ্য আসলে তো কেউ প্রকাশ করে না।
আমরা জানি যে সরকার উপদেষ্টাদের আয় ব্যয়ের হিসাব বা সরকারি কর্মকর্তাদের আয়ের হিসাব, ব্যয়ের হিসাব, আয়ের হিসাব, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছিল। গত 1.5 বছরেও এই সরকার সেগুলো প্রকাশ করতে পারে। এমনকি বিচার বিভাগ, আদালতে, সেখানেও কিন্তু তাদের হিসাব বিবরণী প্রকাশ করার কথা হয়েছিল, সেগুলো কিন্তু প্রকাশ হয়নি। অর্থাৎ কেউ কোথাও তাদের কোনো হিসাব দেওয়ার, আয় ব্যয়ের হিসাব দেওয়ার যে কথা বলা হয়েছিল সেগুলো তারা শোনেননি বা তাদেরকে শোনানো যায়নি। এখন এই যে পলিটিশিয়ানরা, মজার ব্যাপার হচ্ছে এরা সবাই পলিটিশিয়ান, তারা পলিটিক্স করছেন, কিন্তু কেউ কিন্তু একমাত্র তারেক রহমান ছাড়া, তারেক রহমানকে আমি এই জন্য ধন্যবাদ দিই যে তিনি তার পেশা হিসাবে উল্লেখ করেছেন যে হি ইজ এ পলিটিশিয়ান, তিনি রাজনীতিবিদ। কিন্তু বাকি সবাই কিন্তু কেউ পলিটিশিয়ান না, কারো মানে তারা ব্যবসা করেন, কনসালটেন্সি করেন, কারো কৃষি ব্যবসা আছে, এইসব নানা কিছু আছে। তারা যে রাজনীতি করেন, রাজনীতিটা তারা পেশা, সেটি তারা কেউ উল্লেখ করেননি বা উল্লেখ করতে পারেননি। অবশ্য তার কারণও আছে, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেটি হয়, যিনি পার্টির লিডার হন বা রাজনৈতিক দলের দায়িত্ব যারা পালন করেন, তাদেরকে পার্টি থেকে তাদের একটা স্যালারি, ভাতা, সেগুলো দেওয়া হয় এবং দ্যাটস এ হ্যান্ডসাম একটা ফিগার দেওয়া হয়। বাংলাদেশে অবশ্য সেই রকমের কোনো ব্যবস্থা নেই। রাজনৈতিক দলগুলো তার পার্টির প্রেসিডেন্ট, সেক্রেটারি কিংবা নেতাদের কোনো ভাতা দেয় না। জামাতে ইসলামী তাদের কি ধরনের নাকি কি দেওয়ার ব্যাপার আছে বলে আমরা শুনেছি, বাট সেই বিষয়গুলো পরিষ্কার না। যদি সেগুলো, আমার মনে হয় যে যখন আমরা নির্বাচনী রাজনীতিতে যাব এবং ইতিহাসের সেরা নির্বাচনটি করতে যাব, তখন সেই ইতিহাসের সেরা নির্বাচনের যারা যারা প্লেয়ার, তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডই তো সেরা হওয়া উচিত, দ্য বেস্ট অফ দ্য বেস্ট হওয়া উচিত, এবং সেই জায়গায় আরো মোর ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল। যাই হোক, আমরা আশা করব যে আমাদের ঢাকার মিডিয়া, তারা তাদের শোক বিহ্বল যে অবস্থার মধ্যে তারা এখন ডুবে আছেন, সেই জায়গাটা থেকে অচিরেই তারা গা ঝাড়া দিয়ে উঠে বসবেন। এবং যেহেতু নির্বাচনের আর খুব বেশি দিন দেরি নেই এবং একটি সেরা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, ফলে তারা তাদের সেরা ভূমিকাটা পালন করবেন এজ এ রিপোর্টার, জার্নালিস্ট হিসাবে। এবং এই যে যারা তাদের হলফনামা যেসব তথ্য উপাত্ত ঘোষণা করেছেন, সেগুলো নিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের যে কৌতূহল, আমাদের যে জানার আগ্রহ, তৃষ্ণা, সেগুলো মেটাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।